হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এবং তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো 5th সেমিস্টারে, তোমাদের যে DSC A2 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এবং পাশাপাশি তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে 3rd ইয়ারে হিস্ট্রি অনার্সে পড়ছো, তোমাদের যে CC11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারগুলির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, রুশ বিপ্লবে 1917 সালের রুশ বিপ্লবে লেনিনের কি ভূমিকা, এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে এর অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা আছে আমরা একবার দেখে নেব। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স 5th সেম CC11 অনার্সের ক্ষেত্রে, এবং হিস্ট্রি জেনারেলদের জন্য 5th সেম DSC A2, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 3rd ইয়ারদের জন্য CC11। প্রশ্ন হচ্ছে 1917 সালে রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা। তা রুশ বিপ্লব হয় অ্যাকচুয়ালি 1917 সালে, কিন্তু রুশ বিপ্লব হয়নি। রুশ বিপ্লব হয় 1905 সালে, আর 1917 সালে হয় বলশেভিক বিপ্লব। তাই তোমাদের এখানে প্রশ্ন যাই দিক না কেন, রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা, বলশেভিক বিপ্লবে লেনিনের ভূমিকা, উত্তর একই হবে। কারণ দুটি বিপ্লবেই লেনিনের অবদান ছিল, দুটি বিপ্লবই হয়েছিল লেনিনের নেতৃত্বে। তা রুশ বিপ্লব হওয়ার পর, 1905-এ রুশ বিপ্লব হওয়ার পর কেন আবার 1917 সালে বলশেভিক বিপ্লব হতে গেল, তার একটা কারণ আছে। সে কারণের বিষয়টা আমরা পরে আসছি। আগে আমরা লেনিনকে নিয়ে একটু আলোচনা করি। লেনিনের পুরো নাম কি? লেনিনের পুরো নাম ভ্লাদিমির ইলিচ ইলিয়ানভ। লেনিন ছিল তার ছদ্মনাম। তিনি জন্মগ্রহণ করেন 1870 এবং মৃত্যু 1924। রাশিয়ার কাজান প্রদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি ছিলেন একজন বিশিষ্ট তাত্ত্বিক রাষ্ট্রনেতা। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন এই লেনিন। তিনি কমিউনিজম অর্থাৎ কার্ল মার্কসের আদর্শে বিশ্বাসী ছিলেন। কার্ল মার্কসের সুযোগ্য শিষ্য ছিলেন তিনি, এবং তিনি মার্ক্সবাদে দীক্ষিত হয়েছিলেন। তা পরবর্তীতে তিনি কাজান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা পড়াশুনো শেষ করেন, এবং কাজান বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাকর্মী ছিলেন তার পিতা। এবং তার যখন 17 বছর বয়স, তখন তার জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ লেনিনের বড় ভাই জার বিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সেই অভিযোগে তাকে ফাঁসি দেওয়া হয়, এবং তখন থেকেই তিনি 17 বছর বয়স থেকেই লেনিন জার সরকারের বিরুদ্ধে, রাশিয়ার সরকারকে বলা হয় জার সরকার, কারণ রাজাকে বলা হয় জার, তো এই জারের বিরুদ্ধে বা জার সরকারকে উচ্ছেদ করার সংকল্প নিয়েছিলেন লেনিন 17 বছর বয়সে। এবং এই উদ্দেশ্যে 1893 সালে তিনি সেন্ট পিটার্সবার্গে কয়েকটি শ্রমিক সংগঠন গড়ে তোলেন, এবং পরবর্তীতে এই শ্রমিক সংগঠনগুলিকে একসাথে নিয়ে একটি মূল সংগঠন গড়ে তোলেন। তার নামটা কি? লিগ অফ স্ট্রাগল ফর দি ইমানসিপেশন অফ দি ওয়ার্কিং ক্লাস। এই সংগঠন তৈরি করেন এবং বিভিন্ন শ্রমিক কৃষকদেরকে এই দলে অন্তর্ভুক্ত করতে থাকেন। এছাড়া এই সময় তিনি বিভিন্ন প্রবন্ধ লেখেন এবং পুস্তিকা প্রকাশ করেন। তার মধ্যে দিয়েও তার মতাদর্শ জনগণের মধ্যে তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই সময় রাশিয়ার জার সরকার এই সব বিপ্লবী কার্যকলাপে যারা যুক্ত তাদেরকে বন্দি করে বন্দিশালায় রেখে দেয়, অর্থাৎ সমগ্র রাশিয়াটা তৈরি হয় একটা কারাগারে। ফলে লেনিন বুঝতে পারেন যে রাশিয়ায় থেকে তার এই আন্দোলন পরিচালনা করা সম্ভব নয়, বা তার এই সমাজতান্ত্রিক বিপ্লব এখানে ঘটানো সম্ভব নয়। তাই তিনি সুইজারল্যান্ডে পালিয়ে যান, এবং সুইজারল্যান্ড থেকে তিনি বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করে রাশিয়ায় পাঠাতেন, এবং সুইজারল্যান্ড থেকেই তিনি রাশিয়ায় বিপ্লবী যারা সদস্য তাদেরকে একত্রিত করেন এবং বিপ্লব পরিচালনা করার চেষ্টা করেন। 1900 খ্রিস্টাব্দে তিনি সুইজারল্যান্ডে বসে একটা পত্রিকা লেখেন যার নাম ইশাক্কারা। এই ইশাক্কারা ছিল লেনিনের প্রধান পত্রিকা, যার নাম বাংলা মানে স্ফুলিঙ্গ। এবং ইশাক্কারা পত্রিকার নিচে লেখা থাকতো ছোট হরফে যে আগুন ঝরবে। তা একদিন এই ইশাক্কারা পত্রিকার মধ্য দিয়েই আগুন ঝরেছিল রাশিয়ায়, এবং রাশিয়ার সাধারণ মানুষ, শ্রমিক কৃষক মানুষ, তারা এই রুশ বিপ্লবে এসে সামিল হয়েছিল, লেনিনের পতাকা তলে এসে সামিল হয়েছিল। এই ইশাক্কারা পত্রিকার মধ্য দিয়েই তিনি কিন্তু তার বিপ্লবী আদর্শ রাশিয়াতে ছড়িয়ে দিয়েছিলেন। তা যাই হোক, তিনি এই পত্রিকার মধ্য দিয়ে যে মার্ক্সবাদী দর্শন, সেই মার্ক্সবাদী দর্শন, বিপ্লবের তত্ত্ব, এগুলো তিনি প্রচার করতে থাকেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপের ভিতর দিয়ে জার সরকারের পতন ঘটানো যাবে না। তার জন্য প্রয়োজন, জার সরকারের পতন ঘটাতে গেলে দরকার একটা সুশৃঙ্খল বিপ্লবী দল,
একটা বিপ্লবী দল তৈরি করা প্রয়োজন, এবং এক্ষেত্রে তিনি একটা বিপ্লবী দল তৈরি করেন। তার নেতৃত্বে এটা তৈরি হয়। 1898 খ্রিস্টাব্দের রাশিয়াতে তৈরি হয় সোশ্যাল ডেমোক্রেটিক। এই দলে লেনিন যোগদান করেন এবং এই দলের অধিবেশন বসে লন্ডনে, দ্বিতীয় অধিবেশন বসে। রাশিয়াতে সেই সময় কোনো অধিবেশন করা সম্ভব ছিল না জারের পুলিশের ধরপাকড়ের কারণে, তাই লন্ডনে তিনি এর অধিবেশন আহ্বান করেন এবং এই অধিবেশনে তিনি দুটি নীতি নেন বা দুটি দাবি বা প্রস্তাব সামনে রাখেন। প্রস্তাবটা কি? যে যারা সক্রিয়, যারা বিপ্লবের জন্য সক্রিয়, একমাত্র তাদের মধ্যেই সদস্যপদকে সীমাবদ্ধ রাখতে হবে। অযথা সদস্য বাড়িয়ে লাভ নেই। যারা অ্যাক্টিভ নয় তাদেরকে দলে আনার প্রয়োজন নেই, যারা একমাত্র সক্রিয় তাদেরকে নিয়েই দল তৈরি করতে হবে। আরেকটি নীতি ছিল যে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটাতে হবে। লেনিন মার্কস যেভাবে বলেছেন যে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা হবে, বুর্জুয়া ধনতন্ত্রবাদ নিপাত যাবে এবং সাধারণ কৃষক শ্রমিকের সরকার প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সমাজে সবাই সমান, সাম্যের সবাই সাম্য ভোগ করবে, স্বাধীনতা ভোগ করবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে সবার সমান অধিকার থাকবে। এই সমাজতান্ত্রিক বিপ্লবের কথা লেনিন বলেছিলেন। তবে তার এই দুটি নীতিকে কেন্দ্র করে তার দলের মধ্যে মতবিরোধ দেখা দেয়, ফলে দল দুটি অংশে ভাগ হয়ে যায়। একটা হয় বলশেভিক দল, আরেকটি হয় মেনশেভিক দল। বলশেভিক এবং মেনশেভিক। লেনিন ছিলেন কিন্তু এই বলশেভিক দলের নেতা, আর মেনশেভিক দলে ছিল অপেক্ষাকৃত বুর্জুয়া শ্রেণীর মানুষেরা এই মেনশেভিক দলের ভিতরে ছিল। তা যাই হোক, এরপরে 1905 সালে রাশিয়াতে বিপ্লব অটোমেটিক শুরু হয়ে যায়। লেনিন তখন ছিলেন রাশিয়াতে, সুইজারল্যান্ডে, কিন্তু রাশিয়াতে এই সময় 1905 সালে রুশ বিপ্লব শুরু হয় এবং এই রুশ বিপ্লবের ভিতর দিয়ে রাশিয়ার যে জার, রোমানভ বংশের যে জার, যে 1000 বছর ধরে এই রোমানভ বংশ রাশিয়া শাসন করছিল, এই রোমানভ বংশের পতন ঘটে, অর্থাৎ জার তন্ত্রের পতন ঘটে। লেনিন তখন সুইজারল্যান্ড থেকে রাশিয়ায় চলে আসেন এবং এই বিপ্লবের হাত ধরেন বা হাল ধরেন। এছাড়া দেখা যায় যে 1917 সালে তিনি এই বিপ্লবীদের সামনে এপ্রিল থিসিস বলে একটি থিসিস প্রকাশ করেন, অর্থাৎ তার মতাদর্শ, তার কি কর্মসূচি রয়েছে, বিপ্লবীদের এখন কি করা প্রয়োজন, এটা তিনি বিপ্লবীদের সামনে তুলে ধরেন তার এপ্রিল থিসিসের মাধ্যমে। এপ্রিল মাসে এই থিসিস তিনি তুলে ধরেছিলেন। তার আগে মার্চ মাসে 1905 সালের মার্চ বিপ্লবের ভিতর দিয়ে জার তন্ত্রের কিন্তু অবসান ঘটে গেছে রাশিয়াতে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার তাহলে কারা প্রতিষ্ঠা করবে? ঠিক এই সময়ে যারা মেনশেভিক ছিল তারাই কিন্তু সরকার প্রতিষ্ঠা করে এবং এই মেনশেভিক দল ছিল কিছুটা বুর্জুয়া শ্রেণীর দল, ফলে তারা তাদের যে শাসন সেটা বুর্জুয়া কেন্দ্রিক শাসন ছিল। সাধারণ মানুষের কথা, কৃষক শ্রমিকের কথা তারা ভাবেনি, ফলে তাদের বিরুদ্ধে, মেনশেভিক দলের বিরুদ্ধে আবার কিন্তু জনগণের মধ্যে অসন্তোষ মাথাচাড়া দিয়ে ওঠে। লেনিন বুঝতে পারেন এই মেনশেভিক দলকে হটাতে হবে, ক্ষমতা থেকে এদেরকে সরাতে হবে, তবেই কিন্তু সর্বহারার একনায়কতন্ত্র সমাজ বিপ্লব সংগঠিত হবে। এই কারণে 1917 সালে গিয়ে আবারও একটি বিপ্লবের প্রয়োজন হয় নভেম্বর মাসে, যাকে বলা হয় নভেম্বর বিপ্লব বা বলশেভিক বিপ্লব। এই কারণে দুটি বিপ্লবের প্রয়োজন হয়। 1905-এ রুশ বিপ্লবের ভিতর দিয়ে জার সরকারের পতন ঘটে, রাশিয়ার সম্রাট বা রাজতন্ত্র, রাজবংশের অবসান ঘটে, সেখানে মেনশেভিকরা ক্ষমতায় আসে। মেনশেভিকরাও ছিল প্রতিক্রিয়াশীল, ফলে তাদেরকে হটানোর জন্য 1917 সালে নভেম্বর মাসে লেনিনের নেতৃত্বে আবারও বিপ্লব সংগঠিত হয় বলশেভিকদের নেতৃত্বে, বলশেভিকদের দ্বারা। তাই এই বিপ্লবের আরেক নাম বলশেভিক বিপ্লব বা নভেম্বর বিপ্লব। তাই এই কারণে দুটি বিপ্লবের এখানে কিন্তু প্রয়োজন হয়। তো এই সময় এই এপ্রিল থিসিসের মধ্য দিয়ে লেনিন বলেছিলেন, বিপ্লবীদের বলেছিলেন যে দেখো, জার তন্ত্রের পতন হয়েছে, এখন প্রয়োজন রাষ্ট্র ক্ষমতা দখল করা, একটা মুহূর্ত অপেক্ষা করা নয়, এখনই রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, সর্বহারার একনায়কতন্ত্র এখনই প্রতিষ্ঠা করতে হবে এবং বুর্জুয়া সরকারকে হটাতে হবে। তিনি এই ঘোষণা বিপ্লবীদের সামনে রাখেন, ফলে বিপ্লবীরা উদ্বুদ্ধ হয় এবং তারা নভেম্বর বিপ্লব বা বলশেভিক বিপ্লবের দিকে পা বাড়ায়। এই সময় লেনিনের স্লোগান ছিল শান্তি
জমি এবং রুটি, এই তিনটি কথা, শান্তি, জমি, রুটি। রাশিয়ার একটা বিপুল সংখ্যক জনগণ কিন্তু ছিল সেনাবাহিনীতে যোগদান করেছিল। 1917 মানে প্রথম বিশ্বযুদ্ধ চলছে, এই সময় রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স একসাথে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করছে। জার্মানি যুদ্ধের প্রথম দিকেই, প্রথম বিশ্বযুদ্ধের শুরুতেই রাশিয়া আক্রমণ করে রাশিয়াকে পরাজিত করে ফেলে। এই সময় রাশিয়া কিন্তু কোণঠাসা হয়ে পড়েছিল প্রথম বিশ্বযুদ্ধে। রাশিয়ায় যুদ্ধ বিরোধী একটা আবহাওয়া তৈরি হয়েছিল এবং রাশিয়ার সেনারা কিন্তু যুদ্ধ করতে চাইছিল না। লেনিন বলেছিলেন যে এই যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ ছিল সাম্রাজ্যবাদী যুদ্ধ, তো এই যুদ্ধের এক্ষুনি অবসান প্রয়োজন। এবং তিনি এও ঘোষণা করেন যে রাশিয়া এই প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়াচ্ছে। তাই জার্মানির সাথে চুক্তি করে অনেক ক্ষয়ক্ষতি দিয়ে পূরণ করে তিনি এই যুদ্ধ থেকে সরে দাঁড়ান এবং শান্তির বার্তা দেন সেনাদের উদ্দেশ্যে। ফলে দলে দলে সেনারা তার পতাকা তলে এসে সমবেত হয়, বলশেভিক দলে এসে সমবেত হয়। লেনিনের এক সহযোগী ট্রোটস্কি, তিনি লাল ফৌজ, রেড আর্মি তৈরি করেছিলেন, এক বিরাট সেনাবাহিনী তৈরি করেছিলেন এই বিপ্লবের জন্য। যে সেনাবাহিনীতে যোগদান করেছিল এই রুশ সেনারা দলে দলে, কারণ তাদের উদ্দেশ্যে বার্তা ছিল লেনিনের শান্তির বার্তা। কৃষকদের কোনো জমি ছিল না, কারণ তারা ছিল ভূমিদাস। 1861 সালে যার দ্বিতীয় আলেকজান্ডার এদেরকে মুক্তি দিয়েছিলেন, ঠিকই ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন, কিন্তু তারা কিন্তু জমির মালিক হতে পারেননি। গ্রাম পঞ্চায়েত বা মির, এই সংগঠনগুলো জমিগুলোকে নিয়ন্ত্রণ করত। কিন্তু লেনিন ঘোষণা করেছিলেন যদি বলশেবিকরা ক্ষমতায় আসতে পারে তাহলে কৃষকদের মধ্যে জমি বন্টন করা হবে। ফলে কৃষকদের উদ্দেশ্যে জমির কথা বলা হয়। লেনিনের এই স্লোগানে ছিল শান্তি, জমি। ফলে দলে দলে কৃষকরা লেনিনের এই বলশেবিক বিপ্লবী দলে এসে যোগদান করে এবং তার রক্ত বিপ্লবের পতাকা তলে তারা সমবেত হয়। আর শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন রুটি, অর্থাৎ রেশনিং ব্যবস্থা, রেশনের ভিতর দিয়ে, ত্রাণ বন্টনের ভিতর দিয়ে প্রতিটা শ্রমিককে রুটি দেওয়া হবে। অর্থাৎ রুটির জন্য তারা যে আন্দোলন করেছিল এর আগে, সেই আন্দোলনের জন্য তিনি রুটির কথা বলেন তাদের জন্য। তাহলে রাশিয়ার যে বিপুল সংখ্যক জনগণ, সৈনিক, কৃষক এবং শ্রমিক, তাদের উদ্দেশ্যে এই তিনটি কথা তিনি বলেছিলেন, শান্তি, জমি এবং রুটি। এই কারণে রাশিয়ার বেশিরভাগ মানুষ তার দলে এসে যোগদান করে, তার পতাকা তলে এসে সমবেত হয় এবং নভেম্বর বিপ্লবের দিকে তিনি এগিয়ে যান। ট্রোটস্কি, যিনি এই লাল ফৌজ তৈরি করেছিলেন, তিনি 25,000 শ্রমিকদেরকে নিয়ে পেট্রোগ্রাড শহরের বিভিন্ন অফিস, আদালত, রেল স্টেশন, এক্সচেঞ্জ, ব্যাংক, ডাকঘর, এগুলো, এছাড়া জারের যে শীতকালীন প্রাসাদ, এগুলো দখল করে নেন। দখল করার ফলে মেনশেভিক দল যারা ক্ষমতায় ছিল তাদের পতন ঘটে। তখন লেনিন সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন, বলশেভিকদের সরকার প্রতিষ্ঠা করেন এবং তিনি বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এবং তিনি ছিলেন এই রুশ বিপ্লব আর 1905-এর রুশ বিপ্লব, 1917-র বলশেভিক বিপ্লবের প্রাণপুরুষ। তিনি ছিলেন এই বিপ্লবের প্রধান নায়ক। এইভাবে লেনিন রুশ বিপ্লবকে সম্পন্ন করেন, বলশেভিক বিপ্লবকে সম্পন্ন করেন, সর্বহারার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। তো এই ছিল মূল বিষয়, লেনিন কিভাবে তার নেতৃত্বে কিভাবে তিনি এই ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিলেন, সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাকচুয়ালি লেনিন ছিলেন একজন শ্রেষ্ঠ নায়ক। তার কর্মপদ্ধতি, তার রণকৌশল এক কথায় ছিল অভাবনীয়। তিনি ছিলেন এই রুশ বিপ্লবের প্রাণ পুরুষ। তো এই কোশ্চেনের যে অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 11, জেনারেলদের জন্য 5th সেম ডিএসসি A2, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 3rd ইয়ারের বিডিবি কোর্সের জন্য সিসি 11। 1917 সালের বলশেভিক বিপ্লব, বা এখানে বলতে পারে রুশ বিপ্লব, একই ব্যাপার দাঁড়াবে। লেনিনের ভূমিকা, মার্কস 10। বিশিষ্ট তাত্ত্বিক সংগঠক এবং দল নেতা ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ 1870 থেকে 1924 ছিলেন 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের প্রধান নায়ক এবং বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। বিশ্ব ইতিহাসে লেনিন নামে সমাধিক প্রসিদ্ধ ও চিরস্মরণীয় হয়ে থাকলেও লেনিন ছিল তার ছদ্মনাম। 1870-এর 22 এপ্রিল কাজান প্রদেশের সিমব্রিস্ক নামে এক ক্ষুদ্র শহরে এক বিপ্লবী ঐতিহ্য সম্পন্ন পরিবারে তার জন্ম। তার পিতা ছিলেন শিক্ষা বিভাগের এক কর্মচারী। বিদ্যালয়ের পাঠ শেষ করে মেধাবী ছাত্র লেনিন
স্বৈরাচারী জারতন্ত্রকে উচ্ছেদের সংকল্প গ্রহণ করেন। কাজান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি মার্ক্সবাদী চিন্তাধারার সংস্পর্শে আসেন এবং মার্ক্সীয় দর্শন ও তত্ত্বে অসাধারণ ব্যুৎপত্তি অর্জন করেন। তার বিশ্বাস ছিল একমাত্র সমাজতান্ত্রিক পথেই রুশ জাতির মুক্তি সম্ভব। 1893 খ্রিস্টাব্দে পিটার্সবার্গে কয়েকটি শ্রমিক সংগঠন গড়ে তোলেন। 1895 খ্রিস্টাব্দে এইসব সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ করে তিনি গঠন করেন লিগ অব স্ট্রাগল ফর ইমানসিপেশন অব দি ওয়ার্কিং ক্লাস। এই লীগের পরিচালনায় পিটার্সবার্গে বেশ কয়েকটি শ্রমিক ধর্মঘট সংগঠিত হয়। শ্রমিক সংগঠন গড়ে তোলার পাশাপাশি প্রবন্ধ পুস্তিকা রচনা করেও তিনি তার চিন্তাধারা ছড়িয়ে দিতে উদ্যোগী হন। তিনি উপলব্ধি করেন যে সমগ্র রাশিয়াই জারের কারাগারে পরিণত হয়েছে এবং সেখান থেকে কোনো রকম বৈপ্লবিক কাজকর্ম চালানো অসম্ভব। তাই তিনি স্বেচ্ছায় সুইজারল্যান্ডে চলে যান। প্যারা করে সুইজারল্যান্ডে অবস্থানকালে 1900 খ্রিস্টাব্দে লেনিন ইশক্কারা নামে একটি পত্রিকা প্রকাশ করেন। ইশক্কারা কথার অর্থ স্ফুলিঙ্গ। এই পত্রিকায় মার্ক্সবাদী দর্শন ও বিপ্লব তত্ত্ব সম্পর্কে বিভিন্ন রচনা প্রকাশ করে তিনি তার রাশিয়ায় পাঠাতে থাকেন। এছাড়া তিনি বিভিন্ন পুস্তিকা মারফতও তার মতাদর্শ প্রচার করতে থাকেন। মার্ক্সীয় দর্শন ও বিপ্লব তত্ত্ব পর্যালোচনা করে তিনি এই সিদ্ধান্তে পৌঁছান যে নিছক সন্ত্রাসবাদী কার্যকলাপের দ্বারা বিপ্লবীদের উদ্দেশ্য সিদ্ধি হবে না। সুগঠিত আন্দোলন এবং সুশৃঙ্খল বিপ্লবী দল গঠনের মধ্যেই ভবিষ্যতের সম্ভাবনা নিহিত আছে। যাই হোক, তার রচনাদির মাধ্যমে রুশ বুদ্ধিজীবী ও শিক্ষিত মানুষরা বিপ্লবী ভাবাদর্শে উদ্বুদ্ধ হতে থাকে। প্যারা করে দেখো, 1898 খ্রিস্টাব্দে রাশিয়ায় সোশ্যাল ডেমোক্রেটিক দল গঠিত হয়। লেনিন এই দলে যোগদান করেন। 1903 সালে রাশিয়ার বাইরে লন্ডনে সোশ্যাল ডেমোক্রেটিক দলের দ্বিতীয় অধিবেশন বসে। এই সম্মেলনে তিনি দুটি বক্তব্য তুলে ধরেন। এক, দলের বিভিন্ন শাখার কাজকর্ম নিয়োজিত সক্রিয় ব্যক্তিদের মধ্যেই দলের সদস্যপদ সীমাবদ্ধ রাখতে হবে, এবং দুই, দলের লক্ষ্য হলো সমাজতান্ত্রিক বিপ্লব। জারতন্ত্র, জমিদার ও পুঁজিপতিদের উচ্ছেদ করে সর্বহারা শ্রেণীর এক নায়কত্ব প্রতিষ্ঠাই হলো এর উদ্দেশ্য। এই নীতিগত প্রশ্নে দল দুভাগে বিভক্ত হয়ে বলশেবিক ও মেনশেবিক দল। লেনিন ছিলেন বলশেবিক বা সংখ্যাগরিষ্ঠ দলের অন্যতম প্রধান নেতা। 1903 সালে লেনিনের প্রস্তাবের মাধ্যমে এই দল একটি প্রকৃত বিপ্লবী দলে পরিণত হয়। এর উদ্দেশ্য শ্রমিকদের দাবি দেওয়া আদায় নয়, জারতন্ত্রের উচ্ছেদ। ডেভিড টমসন বলেন যে কেবলমাত্র একটি মানুষ লেনিনের কাজের দ্বারাই এই পরিবর্তন ঘটেছিল। প্যারা করে 1905 সালে রাশিয়ায় বিপ্লব শুরু হলে বলশেবিকরা তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই সময় সাময়িকভাবে তিনি রাশিয়ায় ফিরে আসেন, কিন্তু আবার তাকে বহিষ্কার করা হয়। 1917 মার্চ বিপ্লবের সময় তিনি সুইজারল্যান্ডে ছিলেন এবং সেখান থেকেই বিপ্লবীদের পরিচালিত করতেন। এই বিপ্লবের মাধ্যমে জারতন্ত্রের অবসান হলে জার্মান সামরিক বাহিনীর সহায়তায় তিনি এপ্রিল মাসে রাশিয়ায় ফিরে আসেন এবং জারতন্ত্রের অবসানে রাশিয়ায় এক অস্থায়ী বুর্জুয়া প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। লেনিন সুইজারল্যান্ড থেকে ফিরে এসে 16 এপ্রিল 1917 পরের দিনই বলশেভিক কর্মীদের সামনে তার বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করেন। তিনি বলেন যে মার্ক্স বিপ্লবে জারতন্ত্রের পতন ঘটেছে মূলত বলশেভিকদের জন্যই এবং এ কারণে রাষ্ট্র ক্ষমতা তাদেরই প্রাপ্য। তিনি বলেন যে বুর্জুয়া সরকারের অনিবার্য সংকটের জন্য অপেক্ষা না করে বলশেভিক কর্মীদের উচিত এক্ষুনি রাষ্ট্র ক্ষমতা দখল করা। এইভাবে রাশিয়াতে সর্বহারার এক নায়কত্ব প্রতিষ্ঠিত হবে। তার শান্তি, জমি ও রুটির স্লোগান জনমনে আশার সঞ্চার করে এবং দলে দলে মানুষ বিপ্লবের রক্ত পতাকার নিচে সমবেত হতে থাকে। প্যারা করে দেখো, অস্থায়ী সরকারের ব্যর্থতায় মানুষের ক্ষোভ যখন তুঙ্গে উঠেছিল, লেনিন কৌশলে এই ক্ষোভকে বলশেবিকদের অনুকূলে নিয়ে আসেন। এ সময় দেশের 41টি সংবাদপত্র তাদের নিয়ন্ত্রণে ছিল। তাদের প্রচার কার্য বলশেবিকদের যথেষ্ট সাহায্য করে। সারা দেশে তখন প্রথম বিশ্বযুদ্ধ বিরোধী মনোভাব ছড়িয়ে পড়েছে। লেনিন এই যুদ্ধকে সাম্রাজ্যবাদী যুদ্ধ আখ্যা দিয়ে সরকারকে যুদ্ধ বন্ধ করার দাবি জানান। তিনি বলেন যে এই যুদ্ধ দ্বারা কেবলমাত্র পুঁজিপতিরাই লাভবান হবে। তার যুদ্ধবিরোধী মনোভাবের জন্য জার্মান বাহিনী তাকে দেশে ফিরতে সাহায্য করে এবং পরাজিত বিধ্বস্ত অভুক্ত রুশ সেনাবাহিনী তার পাশে দাঁড়ায়। সেনাদলের সাহায্য না পেলে তার পক্ষে বিপ্লব ঘটানো সম্ভব হতো না। লেনিনের সুযোগ্য শিষ্য ট্রটস্কি লাল ফৌজ গড়ে তোলেন এবং 7 নভেম্বর প্রায় 25,000 সশস্ত্র শ্রমিক নিয়ে তিনি পেট্রোগ্রাডের সরকারি অফিস, ব্যাংক, রেল স্টেশন, টেলিফোন এক্সচেঞ্জ এবং জারের শীতকালীন প্রাসাদ দখল করেন। এর ফলে অস্থায়ী সরকারের পতন হয়। এইভাবে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় শ্রমিক শ্রেণীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। এখানে মূল্যায়ন করা হয়েছে। লেনিন ছিলেন রুশ বিপ্লবের শ্রেষ্ঠ নায়ক। তার নিষ্ঠা, ভাবাদর্শ, রণকৌশল ও কর্মপদ্ধতি ছিল অতুলনীয়। তার সুযোগ্য নেতৃত্বে রাশিয়ায় বিপ্লব সংগঠিত হয় এবং এই বিপ্লব হলো বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব।
বলা হয় যে 1789 ফরাসি বিপ্লবে বিশেষ কোনো একজন নায়ক বা নেতা ছিলেন না, এর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নেতার আবির্ভাব হয়। 1917 বলশেবিক বিপ্লবে নেতা ছিলেন একজন, তিনি লেনিন। ক্রিস্টোফার হিল বলেন যে রুশ বিপ্লব ছিল লেনিনের বিপ্লব, তিনি ছিলেন অক্টোবর বিপ্লবের প্রাণপুরুষ, মূল সংগঠক ও পরিচালক, বিশ্বের প্রথম শ্রমিক ও কৃষক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও নেতা। এই ছিল বলশেবিক বিপ্লবে বা রুশ বিপ্লবে লেনিনের কি অবদান, তার উপরে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।